হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প পাঠ বাই শ্যাম। ভিন্ন ভিন্ন ধরনের গল্প পাঠ শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চলো আর বেশি কথা না বলে আজকের গল্প পাঠ শুরু করা যাক। আজ আমি যে গল্পটি পাঠ করতে চলেছি সে গল্পটি সরোজ কুমার রায়চৌধুরীর লেখা ডাক্তারের রক্ষা নেই। চলো শুরু করা যাক। অনেক কাল আগের কথা। তখনও গ্রামে গ্রামে পাশ করা ডাক্তারের এত প্রাদুর্ভাব হয়নি, অন্তত কুমারহাটিতে হয়নি। এখানে বড় বড় কার্বঙ্কল থেকে ছোট ছোট ঘা ফোড়া পর্যন্ত সকল রকম অস্ত্রচিকিৎসা করত মধু পারামানিক। আর জ্বর জ্বালায় ওষুধ দিতেন হংসেশ্বর ডাক্তার। পাশ করা ডাক্তার তিনি ছিলেন না, কিন্তু পসার ছিল যথেষ্ট। কারণ এদিকে 10-15 মাইলের মধ্যে তিনি একম এবং অদ্বিতীয়। বেটেখাটো মানুষ, মাথায় কাঁচা পাকা চুল ছোট ছোট করে ছাটা, তার মাঝখানে একটি পরিপুষ্ট শিখা, গলায় তুলসীর মালা। গ্রামের রোগী দেখতে একজোড়া মুছে চটি এবং একখানা চাদরই যথেষ্ট। বাইরে বেরোতে হলে একটা পিরান নিতেন। সুতির চাদরটাও বদলে মটকা ব্যবহার করতেন, আর পায়ে দিতেন চিনে বাড়ির জুতো। এত পসার সত্ত্বেও ভদ্রলোক কিন্তু বিশেষ টাকা জমাতে পারেননি। প্রথমত তার ফি বলে কিছু ছিল না। 2-5 জন ধনী রোগী ছাড়া বাকি প্রায় সর্বত্রই আলুটা বেগুনটা নিয়েই সন্তুষ্ট হতে হতো। ওষুধটা পর্যন্ত বিনামূল্যে। এহেন ভালো মানুষ ভদ্রলোক একদিন কী বিপদে পড়েছিলেন সে যদি শোনো তোমাদের গায়ে কাটা দিয়ে উঠবে। সন্ধ্যাবেলায় পাশের গ্রাম থেকে একটা ডাক এলো। না গেলেই নয়। রোগীর অবস্থা শুনে ডাক্তারবাবু না বলতে পারলেন না। দূর অবশ্য বেশি নয়, 2টি গ্রামের মধ্যে মাইল চারেকের একটা বিলের ব্যবধান। এই বিলটা সম্বন্ধে চারিপাশের লোকের অনেক কালের ভয় আছে। বিশেষ করে বিলের মাঝামাঝি জায়গায় যে বহুকালের বুড়ো বটগাছটা আছে, সেখানে যে অসংখ্য ভূতের বাস, তাতে আর কারো সন্দেহ নেই। কিন্তু রোগীর বাড়ির লোক যখন ভরসা দিল যে তারা নিজেরা তাকে পৌঁছে দিয়ে যাবে, তখন আর ভয় করবার কিছু আছে? 3বার দুর্গানাম স্মরণ করে হংসেশ্বর ডাক্তার ভর সন্ধ্যাবেলাতেই বেরিয়ে পড়লেন। রোগী দেখে ওষুধের ব্যবস্থা করে যখন ফিরলেন তখন রাত 10টার বেশি নয়। ফুটফুটে জ্যোৎস্না উঠেছে। তার উপর সঙ্গে আলো নিয়ে আসছে 2 জন বিখ্যাত লাঠিয়াল। ডাক্তারবাবু নির্ভয়ে খোশগল্প করতে করতে চলে আসছেন। বরং বেশ ভালোই লাগছিল। যে বটগাছটার সম্বন্ধে সকলেরই ভয়, তারই নিচে দিয়ে আসতে আসতে ভয়ে তার গা ছমছম করলেও কেমন একটু গর্বও বোধ করছিলেন। এমনি করে আসতে আসতে যখন প্রায় গ্রামের সীমানায় এসে পৌঁছেছেন, আর মাত্র মাইলখানেক বাকি, হঠাৎ একটা মস্ত বড় ঘোড়া ছুটতে ছুটতে এসে প্রায় তার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। এত রাত্রে হঠাৎ একটা ঘোড়া দেখে এরা 3 জনেই চমকে উঠলেন। ডাক্তারবাবু অবাক হয়ে সঙ্গের লোকেদের জিজ্ঞাসা করলেন, কার ঘোড়া হে? চমৎকার ঘোড়াটি তো। একজন ঘোড়াটিকে ভালো করে দেখে বললে, সম্ভবত মদনপুরের বাবুদের। তারা একটা নতুন ঘোড়া কিনেছেন শুনেছি, বোধহয় সেইটে। আর একজন বললেন, চেন লাগাম পরানো, হয়তো রাস্তায় কোথাও সবার ফেলে দিয়েছে। ডাক্তারবাবুর ঘোড়ার খুব শখ। তিনি ঘোড়াটার গায়ে আস্তে আস্তে হাত বুলিয়ে বললেন, কিন্তু দুষ্টু ঘোড়া বলে তো বোধ হচ্ছে না। একে ঘোড়ার শখ, তার উপর সমস্ত দিন হেঁটে হেঁটে তার পায়ের আর কিছুই ছিল না। ঘোড়াটি দেখে লোভ হচ্ছিল। এটায় চড়ে যেতে পারলে আর এই মাইলখানেক হাঁটার দুর্ভোগ ভুগতে হয় না। একজন সঙ্গী
তার মনের ভাব বুঝতে পেরে বলল, যাবেন নাকি এইটাতে চড়ে? কাল সকালে খোঁজ করতে এলে ফিরিয়ে দিলেই চলবে। ডাক্তারবাবু মনে মনে লোভে উসখুস করলেও প্রকাশ্যে একটু ইতস্তত করে বললেন, সে কি হয়, কার না কার ঘোড়া, হয়তো বলবে। চোখ পাকিয়ে লাঠিয়াল সঙ্গী বললে, বললেই হলো, আমরা কি চুরি করছি নাকি? জানতো চলে, যা হয় সে আমরা বুঝব বলে ছাতি ফুলিয়ে দুটো খুশি মারল। আসল কথা, এতে তাদেরও স্বার্থ ছিল। এইখান থেকে ডাক্তারবাবুকে ঘোড়ায় উঠিয়ে বিদায় করতে পারলে আর তাদের গ্রাম পর্যন্ত যেতে আসতে হয় না। ডাক্তারের নিজের তাগিদও কম নয়, সকাল সকাল বাড়ি ফেরা নিতান্ত প্রয়োজন। দুজন বিখ্যাত লাঠিয়ালের ভরসা পেয়ে তিনি আর দ্বিধা করলেন না, টপ করে ঘোড়ায় উঠে বসলেন। ঘোড়া আস্তে আস্তে গ্রামের দিকে চলতে লাগল। তা দেখে লাঠিয়াল দুজন স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেদের গ্রামের দিকে ফিরে চলল। ডাক্তারবাবু এককালে বেশ ভালো ঘোড়সওয়ার ছিলেন। এখনও ঘোড়া দেখলে তার পা সুরসুর করে। অনেক দিন পরে ঘোড়া পেয়ে তার ইচ্ছা হলো একটা ভালো ছাড়তক দেন। হাতে চাবুক ছিল না, ছিল একটা ভাঙা ছাতা। সেইটা দিয়ে আঘাত করতেই ঘোড়াটা তীরের মতো ছুটল। বহু ঘোড়ায় এককালে তিনি চড়েছেন, অনেক বদখেয়ালি তেজি ঘোড়া শায়েস্তা করেছেন, কিন্তু কোনো ঘোড়া যে এত জোরে ছুটতে পারে তা তার ধারণাই ছিল না। থামবার জন্য তিনি বহু চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই থামানো যায় না। ঘোড়া তীরের মতো হাওয়া কেটে ছোটে। মনে হলো মাটিতে যেন তার পা ঠেকছে না। এক একখানা গ্রাম চক্ষের নিমেষে পাশ কেটে চলে যাচ্ছে। বিলের রাস্তা, অর্থাৎ রাস্তা বলে কিছু নেই, কেবল বাবলার বন। তারই মধ্য দিয়ে ঘোড়া বিদ্যুৎ বেগে কোন দিকে যে ছুটছে ডাক্তারবাবু কিছুই ঠিক করতে পারলেন না। কেবল বাবলার বনের মধ্য দিয়ে ছুটতে দেখে মাথা নিচু করে ঘোড়ার গলাটা জড়িয়ে ধরলেন। হঠাৎ একটু ভরসা হলো কিছু দূর আগে নদী দেখে। তিনি অনুমান করলেন রূপসী নদী, কারণ এদিকে আর বড় নদী নেই। চাঁদের আলোতে নদীর জল চকচক করছিল। তা দেখে ভরসা হলো এইবার ঘোড়াকে থামতে হবে। রূপসী প্রকাণ্ড বড় নদী, জলও যথেষ্ট, কিন্তু এটুকু ভাবতে তার যতখানি সময় লাগলো ততক্ষণে ঘোড়া নদীর ওপারে পৌঁছেছে। এতক্ষণ পর্যন্ত ডাক্তারবাবুর জ্ঞান ছিল, কিন্তু ঘোড়া লাফিয়ে নদী পার হলো কি করে বুঝতে পারলেন না। ভয়ে তার সমস্ত শরীর কুঁকড়ে গেল। তিনি চোখ বন্ধ করলেন। এমনি করে কতক্ষণ চলেছিলেন জানেন না। হঠাৎ একসময় দেখলেন প্রকাণ্ড বড় এক রাজবাড়ির দেউড়ির ভেতর দিয়ে এসে গাড়ি বারান্দায় ঘোড়া থেমে গেল। সঙ্গে সঙ্গে একজন চাকর এসে ঘোড়ার লাগাম চেপে ধরলে এবং আর একজন তাকে পরম সমাদরে নামতে ইঙ্গিত করলে। ডাক্তারবাবুর তখন জ্ঞান ছিল বলা চলে, ছিল নাও বলা চলে। তিনি চোখ মেলে সব দেখছিলেন এবং কান দিয়ে সব শুনছিলেন, কিন্তু কিছুই পরিষ্কার করে বুঝতে পারছিলেন না। চাকরের ইঙ্গিত আর একজন চাকর পা ধোয়ার জল গামছা নিয়ে এলো। ডাক্তারবাবু হাত মুখ ধুয়ে অনেকটা সুস্থ হলেন। তারপর হলঘরে গিয়ে বসলেন। মস্ত বড় হল, নিচে ঘরজোড়া ফরাস পাতা, অনেকগুলো তাকিয়া এখানে ওখানে ছড়ানো। ওপরে ঝাড়ের আলোয় সমস্ত ঘর যেন ঝলমল করছে। আর সেই ঘরের মধ্যেখানে একটি বৃদ্ধ ভদ্রলোক চোখ বন্ধ করে নীরবে আলবোলা টানছেন। তার মাথায় প্রকাণ্ড বড় টাক, ঝাড়ের আলোয় চকমক করছে, পাকা আমের মতো টুকটুকে রং। গায়ে একটা ফিনফিনে হাত কাটা
বেনিয়ান, বাঁ হাতে সোনার তাগাটা দেখা যাচ্ছে, পরনে দামি একখানা ধুতি। কেমন যেন বিমর্ষভাবে বসে আছেন। তিনি ডাক্তারবাবুর দিকে একবার তাকিয়েই নীরবে ঘাড় নেড়ে বসতে বললেন। তার চোখের দিকে তাকিয়ে ডাক্তারবাবু নিজের অজান্তেই শিউরে উঠলেন। মরা ছাগলের মতো এমন ঘোলাটে চোখ মানুষের দেখা যায় না। সে দৃষ্টিতে তার হাড়ের ভেতর পর্যন্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তিনি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলেন। ঘর নিস্তব্ধ। কেবল দেওয়ালের বড় ঘড়িটা অশ্রান্তভাবে টিকটিক করছিল। ডাক্তারবাবু চেয়ে দেখলেন রাত্রি মোটে 12:05। ভয় করবার কিছু নেই। এতক্ষণ মাঠে মাঠে ঘুরছিলেন, এখন বরং লোকালয়ে ভদ্রলোকের আশ্রয়ে এসে পৌঁছেছেন। তবু কেমন একটা অজানা ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এক গ্লাস জলের জন্য কাকে বলা যায় ভেবে এদিক ওদিক চাইতেই একটা চাকর এসে রূপার গ্লাসে এক গ্লাস শরবত এনে তার সম্মুখে নামিয়ে দিল। ডাক্তারবাবু খুশি হয়ে তার দিকে চাইতেই তার চোখে চোখ পড়ে গেল। ভদ্রলোক চমকে উঠলেন, তার হাত কেঁপে উঠল। আশ্চর্য, এরও চোখ তেমনি ঘোলাটে। কিন্তু তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল। তিনি ঢকঢক করে এক নিঃশ্বাসে শরবতটা পান করে ফেললেন। আহ, এমন চমৎকার শরবত তিনি কখনো খাননি। শরীর যেন জুড়িয়ে গেল। তখনই আর একজন পান তামাক নিয়ে এলো। ডাক্তারবাবু তার চোখটা কীরকম দেখবার চেষ্টা করলেন, কিন্তু লোকটা যেন তার মনের মতলব বুঝতে পেরে ফিক করে একটু হেসে চোখ নামিয়ে সরে গেল। ডাক্তারবাবু আর কিছু না বলে একটা পান মুখে দিয়ে তামাক টানতে লাগলেন। কোথাকার তামাক এটা? চমৎকার তামাক। খেতে খেতে চোখ বুজে আসে। সেই বুড়ো ভদ্রলোক তখনও এক মনে তামাক টেনেই চলেছিলেন, কিন্তু একটা কথাও বলছিলেন না। বাইরে বহু লোকজন যাওয়া আসা করছিল, কিন্তু তাদের কারোর মুখে হাসিও নেই, কথাও নেই। আরও একটা আশ্চর্যের বিষয়, ডাক্তারবাবু যারই দিকে চেয়ে দেখেন সবাই চোখ নামিয়ে চলেছে। এতগুলো লোক যে এ বাড়িতে রয়েছে তা চোখে না দেখলে বোঝা যায় না। কথা তো কেউ বলছেই না, এমনকি তাদের পায়ের শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ডাক্তারবাবুর মনে হলো এ বাড়িতে হয়তো কারো কঠিন অসুখ করেছে, হয়তো এখন তখন অবস্থা। ব্যাপার দেখে কর্তা বাইরে এসে গালে হাত দিয়ে বসেছেন। লোকজনের মুখ দিয়ে আর কথা সরছে না, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এ বাড়িটা কাদের হতে পারে। এরা যে রাজা বিশেষ লোক তাতে আর সন্দেহ নেই। এদিকের 20-25 মাইলের ভেতর প্রত্যেক গ্রাম কখনো না কখনো কোনো না কোনো উপলক্ষে তিনি দেখেছেন। ঘোড়া তাকে 2 ঘন্টার মধ্যে এখানে এনে ফেলেছে। যত জোরেই ছুটুক, 2 ঘন্টায় আর কতই বা রাস্তা যাওয়া যায়। বহু চেষ্টা করেও এ বাড়ি ডাক্তারবাবু আর কখনো দেখেছেন বলে মনে করতে পারলেন না। ব্যাপারটা বুড়ো ভদ্রলোককে জিজ্ঞাসা করবেন মনে করছেন, এমন সময় খাবার ডাক এলো। ডাক্তারবাবু খেতে গেলেন। খাবারের আয়োজন দেখে ডাক্তারবাবুর চক্ষু স্থির। প্রকাণ্ড বড় সোনার থালায় খান কয়েক ফুলকো লুচি, আর তার চারদিকে কত যে তরকারি থরে থরে সাজানো, গরিব ডাক্তারবাবু কখনো তা চোখে দেখেননি। রাত হয়েছে, অতিরিক্ত পথশ্রমে ক্ষুধাও কম লাগেনি। তিনি আর কালবিলম্ব না করে বসে পড়লেন। খেতে বসেই মনে হলো সবই আছে বটে, কেবল এক টুকরো লেবু আর নুন নেই। কথাটা তার মনে উদয় হওয়া মাত্র ঠাকুর এসে একটা রেকাবিতে করে নুন আর লেবু রেখে গেল। সব রান্নাই চমৎকার হয়েছিল, বিশেষ করে তোপসে মাছ ভাজা
বড় ভালো লাগলো। এদিকে তোপসে মাছ পাওয়া যায় না। ভদ্রলোক কি করে কোথা থেকে জোগাড় করেন কে জানে। ডাক্তারবাবুর মনে মনে হাসি পেল যে ভদ্রলোক এত কষ্ট করে দুষ্প্রাপ্য তোপসে মাছ জোগাড় করেছেন আর গলদা চিংড়ি জোগাড় করতে পারেননি। চিন্তা করা মাত্র গলদা চিংড়ির মালাইকারি এলো। ডাক্তারবাবু কিন্তু এ কথা ভেবে দেখলেন না যে তিনি মনে মনে চিন্তা করা মাত্র কি করে এক একটা জিনিস এসে উপস্থিত হচ্ছে। ভাবলেন বোধহয় দিতে ভুলে গিয়েছিল, এখন এনে দিচ্ছে। ফলের থালাটা কোলের কাছে টেনে এনে দেখলেন ফলের আর বাকি কিছু নেই, এক আম ছাড়া। তা এবারে এদিকে আম মোটেই হয়নি। গোড়ায় মুকুল ভালোই হয়েছিল, কিন্তু ফাল্গুনের গোড়ায় কদিন কি যে কালবৃষ্টি হলো, একটি মুকুলও রইল না, সব ঝরে গেল। আম নেই সেই জন্যই। কিন্তু সেই মুহূর্তে মালদহের ভালো ফজলি আম যখন তার সামনে এলো, তখন আর তার বিস্ময়ের সীমায় রইল না। অবাক হয়ে ঠাকুরের মুখের দিকে চাইতেই সেই চোখ মরা ছাগলের মতো ঘোলাটে। ঠাকুর সঙ্গে সঙ্গে যেন অপ্রস্তুত হয়ে হেসে চোখ নামিয়ে চলে গেল। কিন্তু সেই এক মুহূর্তের দৃষ্টি তার হাড়ের ভেতর পর্যন্ত ঠকঠক করে কাঁপিয়ে দিল। ডাক্তারবাবু পরম পরিতোষ সহকারে আহার করেও কেমন যেন তৃপ্তি পেলেন না। তার মন তখনও বিভ্রান্ত হয়ে উঠেছে। কী যে করবেন ঠিক করে উঠতে পারছেন না। কস্তুরী সুবাসিত পান মুখে দিয়ে সুগন্ধি তামাক টানতে টানতে একবার মনে হলো পালিয়ে যান। এই থমথমে বাড়ি, বিশেষ ওই বুড়ো ভদ্রলোকটি তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না। ভদ্রলোক এখনও ঠিক সেই জায়গায় ঠিক তেমনি করে বসে, মুখে গড়গড়ার নল। মাঝে মাঝে ডাক্তারবাবুর মনে হচ্ছিল ভদ্রলোকের মাথাটা আসল মাথা নয়, শ্বেত পাথরের কিংবা অমনি কোনো কিছুর। কেবল থেকে থেকে ধূমপান করে প্রমাণ করছিল না, মাথাটা নকল নয়, আসলই। কিন্তু ভদ্রলোক চোখ তুলে তাকান না কেন, কথাই বা বলেন না কেন? এ কীরকম ভদ্রতা? এমন সময় ভেতর থেকে ডাক্তারবাবুর ডাক এলো রোগী দেখবার জন্য। রোগীর নামে ভদ্রলোক চাঙ্গা হয়ে উঠলেন। তাই বটে, বাড়িতে কঠিন রোগী না থাকলে লোকে এমন বিমর্ষ হয়ে চুপচাপ থাকে না। ডাক্তারবাবু উৎসাহের সঙ্গে ভেতরে গেলেন। কত ঘর কত বারান্দা যে পার হলেন তার আর ইয়াত্তা নেই। এত বড় বাড়ি রাজারুজি ছাড়া কারো হয় না। কিন্তু কোথাকার রাজা এরা? তিনি কি এদের নামও শোনেননি? কি জানি এ কোন দেশ? অবশেষে রোগীর ঘরে গিয়ে উপস্থিত হলেন। প্রকাণ্ড বড় হলঘরের এক প্রান্তে একখানা মেহগিনি খাটের ওপর রোগী আপাদমস্তক একখানা চাদর ঢাকা দিয়ে শুয়ে। তার মাথার একরাশ চুল খাট থেকে মেঝেই লুটিয়ে পড়েছে। মাথার শিয়রে একটি মোমবাতি মিটমিট করে জ্বলছিল। সে আলোয় এত বড় হলঘরের কিছুই আলো হচ্ছিল না, কেমন অদ্ভুত ধরনের ঝাপসা দেখাচ্ছিল। খোলা জানলা দিয়ে ঘরের স্থানে স্থানে চাঁদের আলো এসে পড়ছিল। ডাক্তারবাবু অবাক হয়ে দেখলেন সেই বুড়ো ভদ্রলোক ইতিমধ্যেই কি করে তার আগে এসে ঘরের মাঝখানে বসে আছেন। এ ঘরেও মেঝেতে জাজিম পাতা, আর ভদ্রলোক ঘরের মাঝখানে বসে আছেন। নিচের ঘরের মতো অবিকল তেমনি করে বসে, চোখ নামানো, মুখে সেই গড়গড়ার নল, নিঃশব্দে বসে। কিন্তু অত্যন্ত নিরীহ ডাক্তারও রোগীর সামনে চটপট হয়ে পড়েন। ডাক্তারবাবু একবার ঘরের চারদিক তাকিয়ে যেন কোনো কিছুই ভ্রুক্ষেপ না করেই রোগীর পাশের খালি চেয়ারটায় বসলেন। কারো দিকে না চেয়েই যেন দেওয়ালকে লক্ষ্য করে বললেন, কতদিন থেকে অসুখ হয়েছে? অসুখটা কি? কেউ জবাব দিলেন না। ডাক্তারবাবু আবার জিজ্ঞাসা করলেন, কই দেখি মা আপনার হাতটা। এতক্ষণে যেন রোগীর দেহে স্পন্দন দেখা গেল, কিন্তু
মুখের ঢাকা খুললে, না, বোধহয় স্ত্রীলোক বলে। ডাক্তার আরও এগিয়ে এসে আর একবার বললেন, দেখি হাতখানা। বলে হাত বাড়াতেই আর একখানা হাত চাদরের ভেতর থেকে বেরিয়ে ধীরে ধীরে তার হাতে এসে ঠেকল। মাংসহীন হাত, আস্ত একখানা হাড়। ডাক্তারবাবুর সমস্ত দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। ভয়ে তিনি চোখ বন্ধ করলেন। সঙ্গে সঙ্গে বাতি গেল নিভে। হা হা করে চারিদিক থেকে একটা বিকট আওয়াজ উঠল। মনে হলো সে শব্দে সমস্ত বাড়িটা বোধহয় হুড়মুড় করে তার মাথায় ভেঙে পড়বে। তার চোখ বন্ধ করেও তিনি দেখতে পেলেন হাজার জোড়া ঘোলাটে চোখ চারিদিকে হাওয়ায় নেচে নেচে বেড়াচ্ছে আর মিটিমিটি হেসে ইশারা করে তাকে যেন ডাকছে। ডাক্তারবাবু অজ্ঞান হয়ে চেয়ার থেকে সশব্দে মেঝেই পড়ে গেলেন। যখন তার জ্ঞান হলো তখনও ভালো করে ভোর হয়নি। দেখলেন বাড়িটা বড় বটে, কিন্তু রাত্রে যে ঐশ্বর্য দেখেছেন তার কিছুই নেই। দেওয়ালের চুনবালি খসে খসে পড়ছে। ঘুলঘুলিতে হাজার হাজার চামচিকে বাসা বেঁধেছে, আর ঘরের মধ্যে ভীষণ একটা দুর্গন্ধ উঠেছে। মেঝেতে কাল যে জাজিম দেখেছেন তার চিহ্ন মাত্র নেই। সে লোকজনও কোথায় অদৃশ্য হয়েছে। ঘরের এক প্রান্তে একটা খাট আছে বটে, কিন্তু মেহগিনির নয়, একটা সাধারণ পায়া ভাঙা তক্তপোষ। তার ওপরে যে ছেঁড়া তোষকটা আছে তার থেকে ইঁদুরের তুলো বের করে দেওয়া ঘরময় ছড়িয়েছে। ডাক্তারবাবু প্রায় হামাগুড় দিয়ে বাইরে এসে বসলেন। চেয়ার থেকে পড়ে যাওয়ার ফলেই হোক, অথবা বহুদিন পরে ঘোড়ায় চড়ার জন্যই হোক, সর্বাঙ্গে ব্যথা বোধ হচ্ছিল। চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন যদি কারোর দেখা পাওয়া যায়। এমন সময় দেখা গেল একটি আধবুড়ো লোক আপন মনে হনহন করে আস্তে আস্তে হঠাৎ তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। এইবার ছুট দেবে বোধ হয়। ডাক্তারবাবু তাড়াতাড়ি ডাকলেন, শুনুন মশাই, শুনছেন? এটা কোন জায়গা বলতে পারেন? মানুষের গলা শুনে লোকটি যেন আশ্বস্ত হলো, তবে দূর থেকেই বললে, মহেশপুর, মালদা জেলা। বলেন কি, সে যে অনেক দূর। তা বোম্বাই থেকে অনেক দূর বই কি, এখান থেকে কাছেই। লোকটি এতক্ষণে কাছে সরে এলো, হেসে বললে, কোত্থেকে আসছেন? ডাক্তার বুঝি? হ্যাঁ, ডাক্তার। আসছি মুর্শিদাবাদ থেকে। জঙ্গিপুরের কাছে আমার বাড়ি। বুঝেছি। কি বুঝলেন বলুন তো? এইখানে বসুন। লোকটি তার কাছে বসে বলল, এই যে বাড়ি দেখছেন, এরা এককালে রাজা ছিলেন। ইদানিং অবস্থা খারাপ হয়ে আসছিল। কিছুদিন আগে গ্রামে হঠাৎ কলেরা লাগে। কলেরা জোর লাগতেই এখানকার হাসপাতালের ডাক্তার একদিন রাত্রে প্রাণের ভয়ে স্ত্রীপুত্র নিয়ে সরে পড়েন। ঠিক সেই রাত্রেই রাজবাড়িতে কর্তাবাবুর একমাত্র মেয়ের কলেরা হলো। গ্রামে ডাক্তার নেই। চারিদিকে ঘোড়া নিয়ে লোক ছুটল যেখান থেকে হোক ডাক্তার আনতে, কিন্তু ডাক্তার আর পাওয়া গেল না। কর্তাবাবুর বড় পিয়ারের ঘোড়া, মশাই, অমন ঘোড়া আমার চোখে আজ পর্যন্ত পড়েনি। মাঝ থেকে সেটারও যে কি হলো রাস্তাতেই মারা গেল। আর ভোর হতে না হতে রাজবাড়ির সমস্ত লোকও শেষ হয়ে গেল। সে এক আশ্চর্য ব্যাপার মশাই, যেন ভোজবাজি। কর্তাবাবুর কথা উঠলেই ডাক্তার শিউরে উঠলেন। বললেন, তারপর? তারপর আর কি মশাই? মাঠে কোনো ডাক্তারকে রাত্রে একা পেলে তার আর রক্ষে নেই। আপনি একা নন, এর আগে আরও 2-3 জন ডাক্তার এমনি বিপদে পড়েছিলেন। উঠতে উঠতে লোকটি বললেন, যাকগে সেসব কথা মশাই, 100 মাইলের ফেরে পড়েছেন। এবেলা আমার ওখানে খাওয়া দাওয়া করবেন, চলুন। ওবেলা আপনার যাওয়ার যা হয় ব্যবস্থা করা যাবে। ডাক্তারবাবু উঠতে উঠতে বললেন, তাই চলুন।
শেষ হলো আজকের গল্প পাঠ। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর তোমরা যদি চাও তোমাদের কোনো গল্প পাঠ করি তাহলে অবশ্যই তোমরা কমেন্টে সে গল্পের নামটি এবং লেখকের নামটি জানাতে পারো। ধন্যবাদ।